ওকে, হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ ডুইং নাথিং। তো আজকে আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল মজনু চৌধুরী, বাপু আমার, তারপরে আরিফুল ইসলাম, তারপরে আমিরুল ভাই। তো আজকে আমাকে কি কয় ডুইং নাথিং শোতে কথাবার্তার টপিক হলো নিউ নর্মাল। নিউ নর্মাল মানে আজকাল আমরা সব বস্তু আমার কাছে নর্মাল লাগে। প্রথমে অল্প ফ্যাসিনেটিং বা শকিং, যে কোনো যে নিউজের ক্ষেত্রেই হোক, অল্প ফ্যাসিনেটিং বা শকিং লাগার পরে কয়েকদিন পরে এটা নিউ নর্মাল হয়ে যাবে। নিউ নর্মাল মানে কিরম, যেরকম কি কয় আজকাল যে করাপশনগুলা বা বিভিন্ন ধরনের কি কয় ক্রিমিনাল কেসগুলা আমরা যখন নিউজে পাই, ফার্স্ট যখন দেখলাম ওই রিল স্ক্রোল করতে বা নিউজ স্ক্রোল করতে যখন ফার্স্ট দেখলাম, তখনই আমার ঘটনা একটু শকিং বা একটু মনে খারাপ লাগার মতো একটা সিচুয়েশন হয়। কিন্তু ওটা একদিন দুই দিন গেলেও মানে ওটা ফিরে মনে থাকে না, ফিরে ওটা ওই মতো সেম ঘটনা যদি আবার ঘটে আমার মানে নর্মাল মনে হয় যে এটা তো হয়, এটা চলে থাকে। কি কয় তোমার সাথে হয়েছে নাকি বা আপনার? ওইরকম তার মানে এখানে দেখো সমাজে আজকালে কিন্তু একটা মানে আমরা খুব দেখতেছি, এই যে ড্রাগস, গাঞ্জা, মদ, এই বস্তু কিনা একটা টাইমে আমরা ভাবতাম মেলা বড় কিছু। হ্যাঁ, একদম ড্রাগস মানে ড্রাগস সেবন করলো বা কেড়ে বেচলো, তো তখন যদি শুনতাম জমকে ড্রাগস বেচে, আরে কত বড় ক্রাইম করছে একটা, আর সারা সমাজ মিলে ওরে খারাপ নজরে আর আজকালে এরকম হয়েছে, সরকারও এরকম স্ট্রিক্ট দিছে যে ড্রাগস বেচা যাবো না, খাওয়া যাবো না, তাও মানুষ মানে বারবার ওই কামে লিপ্ত হয়ে গেছে। আর দেখতে একটা আদত হয়ে গেছে, নর্মাল ব্যাপার, একটা সিম্পল একটা কাম করতেছে মানুষ, ওইরকম করে কিন্তু এখানে আরো বেশি খারাপ হয়ে গেছে সমাজে। কোন না কোনো জায়গায় আমাকেও ওইরকম ফিল হয় যে কি কয় আমরা যে চোখে আগে দেখতাম ওই অত খারাপ নজরে আমরা দেখি না ওগোর সাথে, মানে কি কয় মাঝে মধ্যে মনে কয় আমাকে যদি আমরাও যদি কথা কই আমাকে অত খারাপ মনে হবো না, এইরকম এত নর্মাল হয়ে গেছে অত ঘৃণনীয় কাম করার পরেও। তো এখানে দেখো যে আমরা এনে যেটি আছি, এর মধ্যে আমি একজন মানুষ চিনি, হে মেলা মানে হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করা পোলাহান একটা, হের মানে পয়সার দরকার। তো আমার কবে জানি কইতেছে মানে বিজনেস স্টার্ট করবো, ড্রাগসের বিজনেস। তো এটা কিন্তু মানে একটা দেখো কত বড় একটা কাম, কিন্তু মানে ওটা সাধারণ মানুষের এখানে কবে গেলে কিন্তু নর্মাল ভাববো যে চলে আজকালে, কিন্তু বড় একটা ক্রাইম কিন্তু করতেছে। ও মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, নিউ নর্মাল যেরকম এনেছিলাম সিচুয়েশনটা এরকম হয়ে গেছে। ওর আগের যে সিচুয়েশন থাকতো এটা কি কয় করার আগে 100 বার মান ভাবতো, ওর ইমেজ নিয়ে, ফ্যামিলির ইমেজ নিয়ে, বংশের ইমেজ নিয়ে, নানান কিছু নিয়ে ভাবতো। কিন্তু বর্তমানে মনে কয় এত একটা ইমেজে ফারাক পড়ে না, ওই এত খারাপ কাম করার পরেও ইমেজে ফারাক পড়ে না, মানে কিছু হবো না আর কি, এই ধরনের ভাব। আগের দিনে মানুষ যখন জেলে গেত একজন মানুষ কিংবা একটা ছোট ক্রাইম করে বা বড় ক্রাইম করে, ওই তো জেল খেটেছে, মানে বেলেগ একটাই যে দেখছে ও তো মানে অপরাধী, যেহেতু তো জেলে গেছে। হ্যাঁ, আজকাল এরকম হয়ে গেছে, মানে একদম নর্মাল, এই জেলে গেছে কিছুই নাই, জেলে গেছে মার্ডার কেস করে, ক্রাইম না, মানুষ একটা মার্ডার করছে, মার্ডার করার পরে জেলে থেকে বাইরে এসে পুরো হিরোর মতো বাইক চালাইতেছে, ঘুরতেছে, মানুষের দেখতেছে, কিছু ফরক পড়ে না, অলরেডি অ্যাচিভমেন্টের মতো। ও মানে এরকম করেছে, ও না কি একটা অ্যাচিভমেন্ট করেছে, যেরকম মানে ইউপিএসসির এক্সাম ক্র্যাক করে এলে যে চলে, ও ওই ধরনের চল বানিয়েছে। ও একটা মার্ডারার, একজন মানুষ মারছে, একজন মানুষের মানে জান নেওয়া, একজন মানুষের জানে মেরে আনলাম, ছোট বড় কথা না, তো মেলা বড় কথা একটা। হ্যাঁ, মানুষের পাবলিকের কোনো রিয়াকশনই নাই, কথা সে অ্যাজ ইউজুয়াল নর্মাল। ইভেন কি ওর যে লগের বন্ধু আছে, পাবলিক আছে, আম পাবলিক আছে, হেরা তার একটা আলাদা চোখে দেখবো না, আমরা সমাজের থেকে যে বহিষ্কার করবো, ওর একটা আলাদা করে রাখবো, তা না, কি এর কোনো কিছু ফরক পড়ে না। আমার একটা বিশ্বাস সম্ভবত ওই সামনের পঞ্চায়েতের ইলেকশনের প্রেসিডেন্ট বা মেম্বারের ক্যান্ডিডেট সম্ভাবনা আছে। আর যদি ওতে একটা মার্ডার করছে না, ও যদি 5-6টা করতো সম্ভবত এমএলএ টিকিটও পাই। মানে বর্তমান দেশের হালই ওইটা। হ্যাঁ, ম্যাক্সিমাম নাম পাওয়া যাবো না, হ্যাঁ ওটা করলে কথা মানে আমাদের অ্যারেস্ট করে নেবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলো হ্যাঁ একটা দুটা মার্ডার কেস থাকবো, রেপ কেস থাকবো, হ্যাঁ ড্রাগসের বিজনেস করে, এগুলা যায় না 1-2 মাস পরে, 1-2 বছর পরে, 5 বছর পরে ওরাই এমএলএ, ওরাই মিনিস্টার, অবৈ সরকার। ইভেন কি বর্তমানে এরকম হয়েছে দেশের অবস্থা, তুমি যে তোমার কি একটা কাম করতেছে এটা না যে প্রতিবাদ করবা, তুমি প্রতিবাদ করার লগে লগে তোমার না, এই প্রতিবাদ নিয়ে কিছু একটা কথা আছে। তুমি যে নেতারে ভালো পাও
মানে কি গণতান্ত্রিক দেশ, নেতারে ভালো পাওয়া বা কি কয় নেতার পক্ষ নেওয়াটা স্বাভাবিক, হয় না নাই? কিন্তু তোমার নেতারা যদি তোমার সামনে গাইল দেয় কেউ যে ওই নেতা ভাল্লা, অমুক নেতাটা বা অমুক এমএলএ বা অমুক মিনিস্টারটা ভালো না, কিন্তু তুমি ওই মিনিস্টারের ভক্ত, আজকাল মানুষের কিরম হয়, ওই মানুষটার এরম লাগে যে মনে কর ওর বাপের গাল দিল, আসলে লেগে যায় এটা কিন্তু right। ওর বাপের গাল দিলে যতটা খারাপ না লাগতো, ওই নেতার গাল দিলে ওর অতটা খারাপ লাগে, ওইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে গা। তারপরে এই যে কি কয় যে আমরা দৈনন্দিন জীবন চলতে যে কোনো কাম করতে একদম আধার কার্ডের থেকে আরম্ভ করে নিয়ে পাসপোর্ট পর্যন্ত, মানে ড্রাইভিং লাইসেন্স যে কোনো কাম, কি কয় ড্রাইভিং লাইসেন্স তো দূরে থাকে, হসপিটালে ডেথ সার্টিফিকেট, আমার নিজের কেউ মরে গেছে, আমার বাপ দাদা ভাই কেউ মরছে, তার ডেথ সার্টিফিকেট বাই করতেও পয়সা দেওয়া লাগে। আর পয়সাটা এইভাবে দেওয়া লাগে, এত নর্মাল হয়ে গেছে পয়সাটা দেওয়া যে আমাকেও মনেও এখন হয় না যে পয়সা না দিলে কাম হবো, কারণ কোনো কাম আজ পর্যন্ত ফ্রিতে হয় নাই, পয়সা দেওয়া ছাড়া কোনো কাম ফ্রিতে হয় না, কারোর হয় নাই, মানে বড় নেতারা ছাড়া। নেতাকে ফোন করে গভর্নমেন্ট হসপিটালে যায়, ওরা গভর্নমেন্ট হসপিটালে প্রাইভেট ট্রিটমেন্ট পায়, আর আমাকে জন্য তো বেডই নাই, আমাকে অন্য জায়গায় রেফার করে দিব, আর নয় কেউ না বাঁচবো না। আর আমি এখানে একটা কথা কবে চাই, তুমি যে কথাটা বললো মানুষ একটা মারা গেছে, নিজের রিলেটিভকে মারা গেছে, হয়তো ওটা আমার বাবা হইতে পারে, আমার মা হতে পারে, আমার ভাই বোন হতে পারে, মরার পরে যেটা ডেথ সার্টিফিকেট, ও ডেথ সার্টিফিকেট মানে তুমি যে কোনো কামে যাও, হ্যাঁ ডেথ সার্টিফিকেটের বহুত প্রয়োজন হয়। ও ডেথ সার্টিফিকেটটা নিয়ে গেলো, তুমি হসপিটালে গেলো, মানে যদি তুমি পয়সা না দাও, একটা কথা ডেথ সার্টিফিকেট দেবো না। দ্বিতীয় কথা, সেই মানুষটা যদি ওই হসপিটালে মারা গেছে, তুমি প্রমাণ করা লাগবে যে মানুষটা মারা গেছে। হ্যাঁ, গাবুরা সার্টিফিকেট লাগবো, এটা লাগবো, ওটা লাগবো, মানে হসপিটালে বিল লাগবো। সেই কামগুলোই তুমি যদি 500 টাকা দিয়ে দাও, লাগ প্রমাণ, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। সেকেন্ড কথা হলো তো হসপিটাল গেল, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আমি একটা কথা বলছি, মাটি বাড়ি যে নাম দাঁড়িয়ে পারে ইনহেরিটেন্স মিউটেশন, যেটা ইংলিশে পায়, অসমীয়া কাটার উত্তরাধিকারী সূত্রে নামদারি বাংলা ভাষায়। বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে তার পয়গুলানে মানে ওর মধ্যে অধিকার আছে, এখন নাম আনে। ইনহেরিটেন্স মিউটেশন যেটা উত্তরাধিকারী সূত্রে নামদারি, ওটা তো বাপ মা মারা যাওয়ার পরে যার মানে এর পয়গুলান আছে, বাচ্চা কাচ্চা আছে, মেয়ে হোক বা পোলাই হোক, সরকারের নিয়ম আছে আজকাল সব, মানে মেয়েরও নাম আছে, পোলারও নাম আছে, সব 50-50 নামটা তো ইজিলি হওয়া লাগে। তুমি অ্যাপ্লাই করলো, ই করলো, যে পর্যন্ত তুমি পয়সা না দিবা কামটা পাশো না, কিন্তু 1 লাখ টাকা ইস্যু ধরবই, 1 লাখ টাকা ইস্যু ধরে অমুক ভুল আছে, তমুক ভুল আছে, এটা নাই ওটা নাই, এই ফাইল নাই ও ফাইল নাই, দিয়ে কামটা হয় না। ওইটা যদি তুমি 1000 টাকা একটা দাও, পাস হয়ে যায়। কীভাবে করে তো এত ডকুমেন্টস লাগে, তৈরি লাগে, সেটি বস্তু 500 টাকা 1000 টাকা দিলে কামটা হয়ে যায়। পাসপোর্টের ক্ষেত্রে আমি যখন নিজে পয়সা দাও, ডকুমেন্টস রেডি না করো, সেম টু সেম যখন পাসপোর্ট অ্যাপ্লাই করলাম, আমার দাদার নাম কাঞ্চন মুন্সি, তো 1951 আর 66-এর দলিল মানে ভোটার লিস্টটা ছিল কি বলে কানু মুন্সি আর কানু মুন্সি, খুব একটা ডিফারেন্স না। তো 1951 ওটা বহুত বছর আগের কথা, হ্যাঁ, তো আমার বাবাও জন্ম হয়েছিল না। তো ওই একটা বছর জন্য যখন পাসপোর্ট ভেরিফিকেশন এলো, সে হলো আমার দাদা, গ্র্যান্ডফাদার, হ্যাঁ, তো নামে অল্প উল্টা আছে। যখন পুলিশ ভেরিফিকেশন করলাম, ওই একটা বছর জন্য ইস্যু ধরে দেওয়ার পরে এখন সেইটা সেলফ ডিক্লারেশন এফিডেভিট দেওয়া লাগে, এরা লাগে, ওরা লাগে, গাবুরা সার্টিফিকেট লাগে, হ্যাঁ, পঞ্চায়েতের সার্টিফিকেট লাগে, দেখার লাগে। আমি যখন 500 টাকা 1000 টাকা দিয়ে দিছি, লগে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কীভাবে বস্তুটা তো ভুল গেছে না, তো 500 টাকা 1000 টাকা না, আমি 5-10 হাজার দিলে ওটা তো ধরে লাগছিল, ইস্যু একটা ধরে লাগছিল, তার ধরনের 1000 টাকা দিয়ে দিছি, মানে এরকম নর্মাল হয়ে গেছে। মানে সবের একটা ধারণা আছে, ড্রাইভিং লাইসেন্স হোক, পাসপোর্ট বানানো হোক, যে কোনো অফিস কাছারির কাম হোক, মেডিকেলের কামই হোক, মানে আঙ্গো একটা ধারণা গেছে পয়সা না দিলে কামই হবো না, আঙ্গো মাইন্ডসেট হয়ে গেছে কথা। মানে আমাকে না ওরা মানে ক্রিয়েট করছে এই মাইন্ডসেট, সিচুয়েশনটা এরকম করে ক্রিয়েট করছে, এখন ওটা নিউ নর্মাল। এটা তো নিউ নর্মাল কয় না, মানে এত জোর মানে না, হ্যাঁ পয়সা দেওয়া লাগবে, ও পাসপোর্ট অ্যাপ্লাই করছো, অফিসারকে পয়সা দিয়ে কাম করবার দিলে, পয়সা দেওয়ার পরে মনে হয় যে ওরা আমাকে আত্মীয় টাইপের কাম। না এটা প্রাপ্য, ওরা পাইবই তো, মানে অধিকার, হ্যাঁ, এটা অধিকার। আর পয়সা তো ওরা ঘুষ দেয় না, এই চা খাওয়ালে কিবা দিবি, চা খাবেন নাকি কি কয় পয়সা চাই, যে চা খাবেন নাকি 5000 10,000 এরকম করে চা খাওয়ার জন্য পয়সা চাই, অধিকার। আমরা তাকে কয়ে দেয় যে এই পয়সাটা দিয়ে আমরা চা খাবেন, ঘুষ দেয় না করে,
হ্যাঁ না না হ্যাঁ চা খাই এই পয়সাটা দিয়ে চা খাই না আমরা। আমার একটা কি কয় মানে লগের আছে আর কি, কলিগ না ওয়ালমেট আর কি। তো ওই একটা ডিপার্টমেন্টে কাম করে, নামটা না তো কওয়া যাবে না। তো কাম করে, ওর পুগলে মানুষ হয়েছে, ওর বলে মানে কি কয় পাবলিকের সাথে ডিল করা লাগে আর কি। ওর কামটা এরকম পাবলিকের সাথে ডিল করা লাগে। তো কোন একটা মানুষ আছে, মানুষে ওর একটা কাম দিছে, কামটাও করে দিছে, মানে কামটা অল্প কমপ্লিকেটেড আছে আর কি। তার পরবর্তী ঘোরাঘুরি করে আর কি, ওই যে কি ঘোরাঘুরি মানে ওই অফিসের ভিতরেই ওর সিটের থেকে উঠে মানে অন্য সিটে যায় নিয়ে অন্য অফিসারে কইয়া কামটা করাইছে, অতটুকু মেহনত করছে আর কি। করার পরে আমার কাছে করলে এতটুকু কাম করার পরে শালার বেটা একটা পয়সা দিল না আমারে। ওটাকে তো রেসপন্সিবিলিটি, ওটা করে দাও। ওর কামই কিন্তু ওইটা, ওর ওই কামের জন্য গভর্নমেন্ট ওরে অ্যাপয়েন্ট করছে, ওরে গভর্নমেন্ট ওই কামের জন্য ওরে স্যালারি দেয়। ওর এক্সপেকটেশন কি আছে, আমি এতটুকু কষ্ট করে দিলাম, আমি কি আউট অফ দ্য ওয়ে যাই না ওর কামটুকু করে দিলাম মানে কষ্ট নিয়ে কিন্তু ওটা এক্সট্রা বলে পাবে না না অতি ভাবে যে আমার আর কিছু দিল না, আমি তো ডিজার্ভ করি। প্রাপ্য যেটা, ওর প্রাপ্য ওটা, প্রাপ্য থেকে মানে বঞ্চিত করলো। সরকারি চাকরি দেন বলে পাবে যে আমরা কাম না করলে মাসের শেষে তার দরমাটা কাম করে এর বেনিফিট লাগবে। হ্যাঁ, কাম করলে বেনিফিট লাগবে, এটা ঠিক কথা। কাম করলে ওকে এক্সট্রা পয়সা লাগবে, আর কাম না করলে সরকারি চাকরি পাওয়া মানে কাম করা লাগবে না, পয়সা এমনি পাবো আমরা, যদি কাম করি এক্সট্রা পয়সা লাগবে। বর্তমান মানে ঘুষ নেওয়ার একজনের হ্যাকরম তরিকা তো, কিছুমান মানুষ আছে তোমারে প্যানিক বানাইবো, কিবা একটা এই করবো, হ্যাঁ তোমার অমুকটা এটা ভুল আছে, তুমি ফট করে এসে আমার হাতে লক করেছো, এইটা হবো ওই যে লক যে করো না এগুলো, তুমি আইও আমার লগে লক করো, আলাদা করে লক করো মানে তাহলে দিশা বানাবো যে কিছু দেন আঁকবো, তার দেন আঁকবো দিলে তাহলে কিছুই না, তাহলে একদম তোমার ইজিলি মানে কামটা হয়ে যাবে। না হ্যাঁ, প্যানিক সিচুয়েশন কেমন করে করা যায়? আরিফ যে একটা কথা বলছে, এটা সত্যি কথা। মানে ছোট মোটো একটা যদি মিস্টেক করে, যেমন অল্প কি ইলিটারেট মানুষ যারা যাইবো, যদি কোনো কামের জন্য যায়, ছোট মোটো ভুল আছে, ওটা ও জানে যে আমি কম্পিউটারে বহু, আমার 2 মিনিটের এক ক্লিকে কামটা শেষ হবো, ওরা এত করে প্যানিক বানাইবো। আর আজকাল তো সিচুয়েশনে মানে সরকার ওইরকম করে রাখছে যে মানুষ প্যানিক এমনি হয়, যারা একটু কম বুঝে বা যারা একটু অশিক্ষিত মানুষগুলো, তারা অল্পতেই ভয় পাওয়া যায় যে এটা হবো, এটা দিয়ে এটা হবো, এটা এত মানে ওর ভিতরে ভয় ক্রিয়েট করবো যে অতি, তখন লাগলে বাড়িতে চলার জন্য যে 2টা গরু আছে, গরু 2টা বেঁচে হইলো ওর দেওয়ার জন্য রাজি, কিন্তু ওর কিন্তু কাম এক ক্লিকের, গরু বেচা লাগলে ওরে কি কয় স্যাটিসফাই করবে, অত প্যানিক ক্রিয়েট করে, মানে অত ভয় ক্রিয়েট করে মানুষের ভিতরে। এই ধরনের ঘটনা কি কয়, একদিন আমার কি কয় আরিফ আমারে কইছিল একটা হসপিটালের কাহিনী কইছিল, তুমি কি কয় আমার কইছিল, এই মানে কি আমার একটা হসপিটালের কাহিনী আছে, তোমার আগে শুনি। তার মানে তোমার আজকের যেটা হসপিটালের সিস্টেম, তোমার প্রাইভেট ইনস্টিটিউট গুনে, প্রাইভেট হসপিটাল গুনে এরকম করে করছে ওরা, মানে মানুষরে মানে বিভ্রান্তিতে ফেলায়। তার মানে তোমার যে কোনো একটা বস্তু, মানে আমার রিসেন্টলি একটা ঘটনা হইলো, আমার নিজের মামাতো ভাই, হে মানে হঠাৎ করে মানে সুস্থ মানুষ, মানে পেটের বিষ তো বাইতে করে হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে নেওয়া যাওয়ার পরে কইলো যে আল্ট্রাসাউন্ড একটা করো। আল্ট্রাসাউন্ড করার পরে তোমার আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখালো যে মানে কিডনিতে পাথর হয়েছে, সিম্পল একটা পাথর হয়েছে। তো কয়টা মেডিসিন লিখে দিল, এই মেডিসিন কটা খাও, তুমি খাইলে পাথর দেখলে পরে যাও গা। ঠিক আছে, দিয়ে মেডিসিন নিয়ে এলো, বাইতে মেডিসিন খাইলো। মেডিসিন খাওয়ার পরে ওর আরো বিষ মানে বাড়লো মানে এরকম অবস্থা হয়ে গেলো, ও মানে একদম মরার দশা। তো লগে লগে ওরে নিয়ে গেল জিএনআরসি হসপিটাল নিয়ে যাওয়ার লগে লগে পরে তারা আবার করলো, আল্ট্রাসাউন্ড করলো। আল্ট্রাসাউন্ড করে দেখে পেটের ভিতরে তোমার টিউমার হয়েছে, বড় টিউমার হয়ে টিউমারটা ফাইটে গেছে গা, ফাইটে যায় একদম পেটের ভিতরে তোমার পুষ টুস পুরো জমা হয়ে গেছে, পেট ফুলে গেছে গা। পরে তারপরে ওর কইলো কোন হসপিটালে এটা এই আল্ট্রাসাউন্ড করছিল, তোমার ভুল মেডিসিন দিছে, ভুল চিকিৎসা নিছে, সেই জন্য বয়সে। তারপরে মানে ওরা লগে লগে অপারেশন করাইলো। অপারেশন করার পরে হে মানে রক্ষা পারলো। তাহলে দেখো মানে এই প্রাইভেট হসপিটাল গুলো মানুষের কেমনে করে মানে করতেছে, বিভ্রান্তিতে ফেলাইতেছে, কেমনে করে পয়সা লোটার জন্য একমাত্র তাকে মেন হইলো যে মানুষ কেমনে করে পয়সা লোটা যায়। প্রাইভেট হসপিটালে মানুষের জীবন নর্মাল, ওরা যে স্পেশাল পারে শুনে তো একদম নর্মাল, আর নার্সেরাও খুব নর্মাল। এই যেটা খুব সিরিয়াস পেশেন্ট ওটার বললে খুব কম যায়, যেটা মরবে আহার তার দরকার নেই। আর যেটা আসলে ওরা বাঁচে আর ওটা নিজেরাও জানে যেটা বাঁচবো, ওটা জাস্ট বেডে ফালিয়েছে, ওটা খালি বেলুড়া।
না কিছু কিছু তো আছে হসপিটাল যে মরার পরেও পয়সাটা পয়সা আদায় করো না আদায় করার আর মরার পরেও বিল আছে না এখন পর্যন্ত আরো 2 মিনিট আছে হসপিটালে হ্যাঁ হসপিটালে ডিনাই করতে পারবো না ম্যাক্সিমাম হসপিটাল থেকে করে আর কি পেশেন্ট মারা গেলেও মানে কি করে বিলটা দিতে হয় লাগবে এই প্রাইভেট হসপিটালের ম্যাক্সিমাম সব হসপিটাল ম্যাক্সিমাম কি 100% প্রাইভেট হসপিটালের এজেন্ট থাকে এজেন্টগুলো নিয়ে মানে এজেন্টকে কমিশন থাকে আপনি পেশেন্ট নিয়ে দিলেন আপনার কিছু একটা পার্সেন্ট ওই জায়গা থেকে আসবো অগো মার্কেটিংটা বাড়ানোর জন্য বা অগো বিজনেস বাড়ানোর জন্য এটা করে আর এই এই কি এজেন্টগুলোরে একটা অ্যামাউন্ট কত থাকে প্রত্যেকটা পেশেন্টের জন্য কি ধরনের পেশেন্ট কি টাইপের পেশেন্ট একটা মেনু কার্ডের মতো থাকে যেমন গোল্ড ব্লাডার স্টোন 70,000 টাকা কিডনি স্টোন 50,000 বা এই ধরনের একটা মেনু কার্ড থাকে অগো সিস্টেম ঠিক আছে তো এই মেনু কার্ড মতে কি কয় কাস্টমারের কয় কাস্টমার মানে অগো কাস্টমার কত খারাপ লাগে মানে পেশেন্ট ওরা আসলে কেউর বাপ কেউর ভাই কেউর মা আছে না নাই অগোচর করে কাস্টমার যাই অগোচর পেশেন্ট না প্রাইভেট হসপিটালে জীবনেও পেশেন্ট বলে পাবে না ওরা পাবে যে এটা কাস্টমার এটা ডাইরেক্ট কি কয় অপ্রিয় হলো সত্য কথা তো এই এজেন্টগুলোর যে মেনু কার্ড দেওয়া থাকে একটা যে এই বেমারে 70,000 এই বেমারে 50,000 এটা জাস্ট একটা ব্লাফ মানে যদি 50,000 টাকার একটা অপারেশনের জন্য গেছে ও ওই কাস্টমারটা 1 লাখের তলে ওই হসপিটাল থেকে কারণ একবার এডমিট হয়ে যাওয়ার পরে তারপর তো স্কিপ করা হবে না ওরা বিল উড়িয়ে থাকবো যে না 50,000 টাকা আসাল ওই কামটা হয়েছে তারপর ওই কামটার পরে এটি কাম হয়েছে আরো এই সমস্যা এর জন্য বিল এত হচ্ছে ওটা তো 50,000 হয়ে গেছে তোমার কিডনি স্টোন আমি 50,000 টাকা বাই করে দিছি কিন্তু তারপরে তোমার এই যে এটা ঠিক আছে আর 50,000 টাকা আছে 1 লাখ টাকা বিল দেওয়া যাও তো ওই মেনু কার্ডটা থাকে একটা ব্লাফ না সব কিছু করাপশন বর্তমান কোনে যাইবা তুমি না বাট ডাউনে যাও না টাইম আছে 19 মিনিট আছে 2 মিনিটে কি কয় ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে না শেষ দিন এটা শর্টে কাটা 15 মিনিটের রিপেন লাগে ওকে কি কয় আচ্ছা কি কয় এইগুলো হসপিটাল বা করাপশন দেশে যেটা হালাত এটা তো কি কয় সিরিয়াস ম্যাটার এটা তো মানে কি কয় আমরা চাইলেও মানে এত একটা ইম্প্যাক্ট ফালিয়ে হারব না নিজেরা না করলেও হালকা আমাগো যেটা সারাউন্ডিংয়ে যা মানুষগুলো থাকে আমাগো সাথে যেগুলো মানুষটা আছে থাকে যদি আমরা সৎ থাকি অ্যাটলিস্ট এই করে মানুষ তো আমাগো থেকে রেহাই পাবো না বা আমরা যদি মানে সহি দিশা পরামর্শ দিই অ্যাটলিস্ট ওরা দিশা পাবো মানে হালকা এমন না যে আমরা কিছু চেঞ্জ করা পারবো মানে অ্যাটলিস্ট আমাগো সারাউন্ডিংসের মাঝখানে আমাগো সততার কিছু একটা ইম্প্যাক্ট করবো কিন্তু পুরা দেশটা চেঞ্জ করা আমাকে দ্বারা সম্ভব না যদি জেনারেশনটা এই অ্যাওয়ারনেসটা পালনের দরকার আছে আমি একটা কথা বলছি আসলে কথাটাও খারাপ কথা সবসময় সৎ কামাই করে এটা তো ডালান যাবো না ভালো কথা একটা করবেন ফানি কথা একটা নিজের দেহ হয়েছে এর উচিত পয়সা নাই তাছাড়া যারা নাই যে হসপিটাল কইলে কিবা কইলে মানুষের বিভ্রান্তি ফেলে বিপদ ফেলে আমি দিই না করেন না আমাকে মেন হসপিটালে যাওয়ার পরে মেন অসুবিধা কোন না জানেন আমরা ভয় করি ডরাই কি একটা কোশ্চেন করবো মরাবন কি করবো খারাপই পাইবো নাকি আমার ট্রিটমেন্ট খারাপ পেলে যদি আমার যে নলেজ নাই হ্যাঁ আমরা মেডিসিনের উপরে প্রপার নলেজ নাই হ্যাঁ আমরা কিছু কমু কি বা করে আবার করার পরে আমরা যে পেশেন্টটা নিয়ে গেছি আমাদের আত্মীয় এর উপরে কি ইফেক্ট আবার কি হয় তো ওটা একটা ভালো একটা ইস্যু আর ওটার জন্য আমরা ডরিয়ে কিছু বলে না ডরে হ্যাঁ 10,000 টাকা বিল হয়েছে 10,000 টাকা দিতে লাগবে হ্যাঁ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হসপিটালে কারণ আমার হসপিটালে আমার জীবনে মেলাবার যাওয়া হয়েছে মানে আমার আত্মীয় নিয়ে আমার মার নিয়ে গেছি আমার বোনরে নিয়ে গেছি প্রত্যেকবার এই ডরটা তো থাকে প্রাইভেট হসপিটাল হোক আর গভর্নমেন্ট হসপিটালে এই ডরটা থাকেই যে কোনো একটা স্টাফের সাথে আমি খারাপ ব্যবহার যাতে না করি ওরা দেখতেছি আমি খারাপ ব্যবহার করতেছে বা ওরা মিসবিহেভ করতেছে নানান কারণে আমাকে পেশেন্টের হারাহাস্তি করতেছে তারপরও ধৈর্য ধরে থাকি যাতে আমি খারাপ ব্যবহার না করি কারণ আমি খারাপ ব্যবহার করলে আমার যে পেশেন্ট নিয়ে গেছি আমার যে আত্মীয়টা নিয়ে গেছি তার উপরে যদি কিছু ইম্প্যাক্ট পড়ে সে যদি কিছু একটা হয় ওই ডরটা ভিতরে থাকে সবার থাকে ওই জন্য হসপিটালে যায় কেউ উগ্র হয় না উগ্র কখন হয় যখন পেশেন্টটা মারা যায় তখন তো আর ধৈর্য থাকে না পেশেন্টটা মারা যাওয়ার আগ তুলি কোন পেশেন্টের আত্মীয়
কি কয় ঝগড়া করে না। হসপিটালে একটা পেশেন্ট নিয়ে যাওয়ার পরে তখন জানা মানুষ লোকে যায় আর এই ডিটেলিংয়ে প্রেসার করো সমস্ত বস্তুগুলো যায় না যে কোনটা দেয় কি কত দেওয়া যাইব আইব ওই ধরনের প্রেসার করাটা খুব জরুরি। আর এই যে কি কয় এটা কি কয় হসপিটাল বা এই কারাপশনগুলোর কথা বললাম এই হয় এটাও তো 100% শিওর কি কয় হাসা যে এই খারাপ মানুষগুলোর মধ্যে ভালো মানুষও আছে কিছু, নইলে তো আর সিস্টেমটা এত সিস্টেমটা চলতো না, নয় একদম পুরোপুরি একদম সব সিস্টেম হ্যাং মেরে দিত, নয় সিস্টেমটা চলতো না। সবে যদি খারাপ মানুষ থাকতো আচ্ছা ভালো বেসাল না কেউ ভালো পেশালটা কেউ পারতো না, ওটা একটা কথা। একটা পোস্ট ক্রিয়েট হওয়ার পরে যে সময়টা পোস্টটা নিয়ে এক্সাম পাতি দেওয়া পোস্ট নেই আর কতজনের যে পয়সা পাতি দেওয়া পোস্ট গুণা নেয় তাকে ব্রেনে ওই হিসাবে থাকে যেমন চাকরি ডাউন লাগে এই চাকরি দেওয়ার পর এন থেকে আমি পয়সা ইনকাম মেইন কারাপশন ওন থেকে স্টার্ট হয়। একটা পোস্ট বেরোলো, সাপোজ কি একটা ডিপার্টমেন্টের 10টা পোস্ট বেরোছে, 10টা পোস্টের জন্য 4-5 হাজার মানুষ অ্যাপ্লাই করলো 10টা পোস্টের জন্য, তার মধ্যে ইন্টারভিউতে সিলেক্ট হলো 100 জন। 100 জনের মানুষের মধ্যে মানে একটা পোস্টের বিপরীতে 10 জন করে মানুষ, 100 জন মানুষ ক্যান্ডিডেট আছে, তো 100 জনের মধ্যে 10 জন সিলেক্ট হবে, 90 জন তো সিলেক্ট হবে না। ওই 100 জনের মধ্যে কী করে এমন মানে মানুষ বেড়ে যাবো 8 জন বা 10 জন যে আমরা 5 লাখ না 10 লাখ না 20 লাখ টাকা করে দিয়ে হলো আমরা চাকরিটা নিয়ে গেলাম। ফার্স্টে মানে ওরা ইনভেস্টমেন্ট করে নিল 20 লাখ টাকা দিয়ে দিবে, তো কিছু না কিছু করে দেবো, মাটি বাড়ি বেছে দেখ যার মানে এবিলিটি আছে হে দিল, দেওয়ার পরে ওর ফার্স্ট টার্গেট কি থাকে, আমি যে 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরিটা নিয়েছি, রিটার্ন অন আমার যে কটা পয়সা ইনভেস্ট হয়েছে ইনভেস্টের পয়সাগুলো আমার রিটার্ন করতে লাগবে না। পয়সাটা ওটা রেন্ট করে যায় না যে রেন্টটা বাড়ানো ভুল রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাবু। Okay, this is the end of this show of doing nothing. See you in next episode. Till then, tata, bye bye, subscribe.